night comes alive with Grameenphone. শুনছেন সবসময় রেডিও ফুর্তি, ঘড়িতে সময় এক্স্যাক্টলি রাত 11:59। আমি রাসেল আছি সাথে, আমার সাথে রয়েছে মাসুম এবং আজকের অতিথিরা। শুরু হয়ে গেল ভূত এফএম এবং আপনারা সবাই জানেন যে ভূত এফএম এখন একটু অন্যরকম উইথ গ্রামীণফোন, এবং আপনাদের সাথে নিয়ে আপনাদের সহযোগিতা পেলে আমরা যেতে চাই আরও বহুদূর। যাই হোক, আজকে একটা কি বলবো, যে এখন তো একদিকে রমজান মাস, আপনাদের সবাইকে রমজানের শুভেচ্ছা জানাচ্ছি। রমজান মাসে 2014 সালে যে রমজান মাস, তার প্রথম ভূত এফএম আজকে, এবং আপনারা সবাই সাথে আছেন আশা করছি। একটু আগেই জার্মানি এবং ফ্রান্সের মধ্যে একটা চমৎকার ম্যাচ আপনারা সবাই হয়তো উপভোগ করেছেন। আমি মাঝে মাঝে করেছি, মাঝে মাঝে করতে পারিনি, এবং চমৎকার একটা ম্যাচ চলছিল যেখানে স্কোর ফ্রান্স হেরে গেছে আর কি, জার্মানি একটা গোল করেছে, এবং লাস্ট মিনিটেও একটা গোল হতে গিয়ে হয়নি, আমি যেটা দেখতে পেলাম। মাঝে মাঝে দেখেছি, আমি পুরো দেখতে পারিনি। যাই হোক, এবং আশা করেছিলাম যে আজকে আমরা যারা এখানে যারা পার্টিসিপেন্ট তারা সবাই আসবেন এবং আজকের চমৎকার এপিসোড আপনাদের উপহার দিব। সেটার চেষ্টা যদিও অব্যাহত থাকবে, কিন্তু আমাদের বেশ কয়েকজন আজকে আসতে পারেননি, তারা সবাই অসুস্থ আমাকে জানিয়েছেন একদম লাস্ট মোমেন্টে। সো আপনাদের সহযোগিতার প্রয়োজন আজকে খুব বেশি। আর সেই সাথে জানিয়ে দিচ্ছি যে আমাদেরকে কিভাবে আপনারা কমিউনিকেট করবেন। আমাদেরকে যদি SMS করতে চান তাহলে মোবাইলের মেসেজ অপশনে গিয়ে টাইপ করুন ফুর্তি, FORTI ফুর্তি, স্পেস দিয়ে দেখুন আপনার নাম, স্পেস দিয়ে আপনার মেসেজ পাঠিয়ে দিন 9840 নাম্বারে। যদি আমাদেরকে ইমেল করে ঘটনা পাঠাতে চান তাহলে আমাদের ইমেল অ্যাড্রেসটি হচ্ছে bhootfm@radiofurti.fm, which is BHOOTFM@RADIOFORTI.FM। আপনার নাম, ঠিকানা এবং ফোন নাম্বার সহ আপনার জীবনে ঘটে যাওয়া সেরা ঘটনা লিখে পাঠিয়ে দিন আমাদের কাছে। আমরা চাইবো, আমরা সেটা চেষ্টা করব প্রচার করতে, এবং যদি সিলেক্টেড হয়। আর যারা দেশের বাইরে রয়েছেন তাদেরকে অনুরোধ করব যে অবশ্যই আপনারা আপনাদের ঘটনাগুলো আমাদেরকে সরাসরি রেকর্ড করে পাঠিয়ে দেবেন অডিও ক্লিপটি। যদি সেটা সিলেক্টেড হয় ডেফিনেটলি আমরা সেটা প্লে করব। এই ছিল নিয়ম কানুন। এবং আমি যারা ফেসবুকে কমেন্ট করতে চান, জানাতে চান কেমন লাগছে আজকের ভূত এফএম, কি অবস্থা, তাদেরকে একটু অনুরোধ করবো যে তারা দয়া করে সেখানে কমেন্ট করতে পারবেন। এবং আমাদের অ্যাড্রেসটি হচ্ছে www.facebook.com/radiofurti, স্পেলিংটা হচ্ছে RADIOFORTI, রেডিও ফুর্তি। এখানে যে আপনি কমেন্ট করতে পারেন, লাইক দিতে পারেন, এবং আপনার যে সমস্ত মতামত, আপনার যে সমস্ত অনুভূতি শুনে কেমন লাগছে আজকের এপিসোডে, সেগুলো আমাদের জানাতে পারেন। যাই হোক, এখন দেখতে পাচ্ছি রাস্তাঘাট মাঝে মাঝে ভেজা রয়েছে এবং বৃষ্টি মোটামুটি হচ্ছে না এরকম একটা অবস্থা, এবং এর মাঝখানে বেশ ঠান্ডা ঠান্ডা একটা ওয়েদার, যেটা রমজান মাসে খুবই ভালো হয়েছে এরকমটা ওয়েদার। এরকম একটা সময় শুরু করছে আজকের ভূত এফএম। ইচ্ছা ছিল যে আজকে যতক্ষণ পর্যন্ত নেক্সট ম্যাচ শুরু না হবে তখন পর্যন্ত আমরা চালিয়ে যাবো। নেক্সট একটা দারুণ একটা খেলা রয়েছে ব্রাজিলের সাথে কলম্বিয়ার, এবং এই ম্যাচটার জন্য সবাই অনেক এক্সাইটেড। তো জানি না কতক্ষণ টানতে পারবো, দেখা যাক। আজকে যেহেতু অনেকেই নেই, চেষ্টা করবো শুরুতেই আজকে একটু একটা ঘটনা দিয়ে শুরু করি, তাই না? যে আমাদেরকে অনেকেই এখানে ঘটনা পাঠান, কিন্তু এখানে স্টুডিওতে এসে সেগুলো শেয়ার করতে পারেন না নানান কারণে। সেরকম একটা ঘটনা আমি শেয়ার করছি। ঘটনাটা একটু অন্যরকম। স্বপ্ন নিয়ে আমি অনেকের কাছেই গতদিন বলেছিলাম যে আপনাদের স্বপ্ন নিয়ে একটা এপিসোড হতে পারে, বাট অনেকেই পাঠিয়েছেন, অনেকে আবার পাঠাননি। তো আমি সেরকম একটা ঘটনা পাঠাচ্ছি। যিনি পাঠিয়েছেন তাকে তিনি যেভাবে লিখেছেন আমি সেভাবেই পড়ছি। হ্যালো রাসেল ভাই, আমি জানি আপনি সবসময় ভালোর দলে থাকেন, তাই প্রশ্ন করলাম না কেমন আছেন। আমার নাম শাহিন, আমাকে সবাই ফেসবুকে ব্লগ বয় শাহিন নামে চেনে। আমি ওমান থাকি, ভূত এফএম ডাউনলোড করে শুনতে হয় আমাকে। কাজের ব্যস্ততার মাঝেও আমি ভূত এফএম শুনি। আমি ভূত এফএম এর নিয়মিত লিসেনার। 8 মাস হলো আমি ওমানে এসেছি। বাংলাদেশে থাকতে প্রতি শুক্রবার ভূত এফএম শুনতাম। আমি একটা স্বপ্ন দেখেছি বাংলাদেশে থাকতে, ভূত এফএমে পাঠাবো ভেবেছিলাম, কিন্তু সঙ্গত কারণে আমি পাঠাতে পারিনি। যাই হোক, আমি আমার ঘটনায় চলে যাই। আমার স্বপ্নটা শোনার পর জানি না আপনি কিভাবে নেবেন বা লিসনাররা কিভাবে নেবে, তবে সত্যি যা তাই বলছি। আমার স্বপ্নটা ছিল এরকম: আমার গ্রামের বাড়ি সিলেট সুনামগঞ্জ। আমি আমার আব্বু সুনামগঞ্জ যাচ্ছিলাম শ্যামলী বাসে। ডিরেক্ট সুনামগঞ্জ যাওয়া যায়, তো আমরা বাসে করে সুনামগঞ্জ যাচ্ছি রাতের বেলা। স্বপ্ন কিন্তু আমি আর আমার আব্বু একদম সামনের সিটে বসেছিলাম। হঠাৎ লক্ষ্য করলাম ড্রাইভার ঘুমাচ্ছে। আমি আব্বুকে বললাম, আব্বু ড্রাইভার ঘুমোচ্ছে। তো আব্বু ড্রাইভ করছে আর আমার ড্রাইভার আমার পাশের সিটে শুয়ে ঘুমাচ্ছে। প্রায় মাঝরাত
1টা বা 2টার দিকে আব্বু লক্ষ্য করলো সামনের রাস্তা ভেঙে এত চিকন হয়ে গেছে যে একটা রিক্সাও সেখান দিয়ে যেতে পারবে না। আর রাস্তাটা ছিল একটা খালের পাড়ে, বাসের লোকজন সব ঘুমিয়ে আছে, পুরো বাসেই মানুষে ভরা ছিল। আব্বু চিন্তা করলো মাঝরাতে বসে না থেকে বেশি স্পিড দিয়ে গাড়িটাকে ভাঙা জায়গাটা পার করে ফেলি। আমার আব্বু যখনই গাড়িটা স্টার্ট করে এবং বেশি স্পিড দিল, গাড়িটা খালে পড়ে গেল। আমার আব্বুর সামনের গ্লাস ভেঙে বের হয়ে আসে। আমি জানালা দিয়ে বের হব এমন সময় কে যেন আমাকে ধরে টানতে থাকে। সে আমাকে ছাড়ছে না, আমিও বের হতে পারছি না। লোকটা আমার জামা ধরে রেখেছে, আমি জামা খুলে বের হয়ে আসি। তারপর আবার খালে নেমে ডুব দিয়ে মানুষজনকে বের করে নিয়ে আসার চেষ্টা করি, কিন্তু যাকেই নিয়ে আসতে যাই দেখি সেই মৃত। বাসের অর্ধেক মানুষ খুঁজে পাইনি, আর যাদের পেয়েছি তারা সবাই মৃত, শুধু আমি আর বাবা বেঁচেছিলাম। মৃতদের কাদা মাটিতে দাফন করলাম বাবা ছেলে মিলে। দাফন করার পর যখন ফিরে আসছি তখনই আমার ঘুম ভাঙে। আমি কাদা মাটি খুঁজতে থাকি, তারপর নিজেকে বিছানায় আবিষ্কার করি। নিজেই ভাবছিলাম যে স্বপ্নটা কি ছিল। ঠিক তার 1 সপ্তাহ পর আমার ক্লাস টিচার এবং কোচিং টিচার নাম রুবেল, ওনার কাছে কোচিং করতে যাই। উনি বললেন যে গাবতলীতে একটা বাস অ্যাক্সিডেন্ট হয়েছে, শুনেছো? টিচার বলল যে বাসটা অ্যাক্সিডেন্ট করেছে, সেই বাসটাতেই উঠতে চেয়েছিলাম আমি, বাসটা মিস করি তাই উঠতে পারিনি। টিচার জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করত। আমার টিচার লক্ষ্য করে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের একটা ছাত্রী বাসটায় ওঠে। টিচার তার পেছনের বাসে ওঠে, সেই বাসটা অনেক আগেই ছেড়ে দেয়। টিচার তার বাসটা একটু দেরি করে ছাড়ে, টিচারদের বাসটা, এবং টিচারের বাস ছাড়লো গাবতলী ব্রিজের ওখানে গিয়ে দেখে যে যে বাসটা টিচার উঠতে চেয়েছিল সেই বাসটাই পানিতে পড়ে আছে। আমি পেপারে যতটুকু জানলাম জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে একজন ছাত্রী মারা যায়, একটা ছেলে বেঁচে গিয়েছিল, জানালা দিয়ে বের হয়ে আসে ছেলেটা, এবং ছেলেটা বলে যে তার প্যান্ট কেউ টেনে ধরেছিল। সবকিছু বোঝার পর আমি দেখলাম এবং আমি জানলাম যে অ্যাক্সিডেন্টটা আমি 1 সপ্তাহ আগে স্বপ্নে দেখেছি। অনেকে বলে, অনেক হুজুররাও বলেছে যে স্বপ্নে যদি নিজের ক্ষতি দেখা যায় তবে সেটা আশেপাশে বা অন্য কারো ক্ষতি, বা স্বপ্নে অন্যের ক্ষতি দেখলে সেটা হয় নিজের। সব ক্যালকুলেশন মিলে গেল এবং আমার স্বপ্ন তাহলে গাবতলীর বাস অ্যাক্সিডেন্টটা ছিল। এই ছিল আমার ঘটনা। এরকম আরও স্বপ্ন দেখেছি যার মানে বাস্তবে ঘটার পর যখন স্বপ্নের সাথে মিল খুঁজে পাই তখন আমি বুঝতে পারি। আমি মনে করি যে স্বপ্ন হলো একটা সিগন্যাল মানুষের জীবনে হুঁশিয়ারি। এটা আমার এক্সপিরিয়েন্স থেকে বলছি। যাই হোক, রাসেল ভাই ভালো লাগলে পড়ে শোনাবেন। আপনি যখন ইমেলে তারপরে বেশ কিছু কথা বলেছেন, উনি একদমই তিনি মিউজিক এবং পড়া এই সমস্ত নিয়ে বিভিন্ন কথা বলেছেন এবং সবার জন্য কাছে দোয়া চেয়ে তারপরে শেষ করেছেন এবং সবাইকে রমজান মাসের শুভেচ্ছা জানিয়েছেন। আপনাকে অনেক ধন্যবাদ। অনেক দূরে থাকেন আপনি, তারপরেও কষ্ট করে আমাদের সাথে আমাদেরকে ঘটনা পাঠিয়েছেন নানা ব্যস্ততার মধ্যে। আপনাকে অসংখ্য ধন্যবাদ। অনেকগুলো SMS এসছে। জান্নাত আমাকে লিখেছেন যে রাসেল ভাই প্লিজ প্রে করেন আজ যেন ব্রাজিল উইন করে। কাজল আমাদের লিখেছেন যে তার কাছে বেশ ভয় লাগছে। মুসা খান আমাদের লিখেছেন মাসিমপুর থেকে। এছাড়া আমাদেরকে গোলাম রাব্বি মিডফোর্ড ঢাকা থেকে SMS করেছেন এবং তিনি আমাদেরকে বলেছেন যে আচ্ছা, একটা লম্বা সময় ধরে SMS পড়া হলে আমার SMS পড়া হয় না। আজকে আপনার SMSটা কিন্তু শুরুতেই পড়ে ফেললাম, তাই না? আমাদেরকে এছাড়াও আশা লিনা SMS করেছেন এবং তিনি বলেছেন আজকে অনেক মজার ঘটনা থাকবে, সেটা তিনি আশা করছেন। আমাদেরকে ফুর্তি সুদীপ্ত SMS করেছেন এবং আজকের ঘটনাগুলো খুব ভয়ের সেরকমই তিনি আশা করছেন। এবং আমাদেরকে বাঁধন SMS করেছেন রাজশাহী থেকে। আমাদেরকে আনুইক SMS করেছেন সিদ্দিক খান জুলাইন থেকে। আরিফ আহমেদ আমাদের SMS করেছেন পিয়া রাজশাহী থেকে। এছাড়াও আমাদেরকে SMS করেছেন, দেখতে পাচ্ছি সজীব শোভন খুলনা থেকে আমাদের SMS করেছেন। আমাদেরকে এছাড়াও কল্পনা খিলক্ষেত থেকে SMS করেছেন। রিদওয়ান আমাদের SMS করেছেন প্রিন্স কচুক্ষেত থেকে। এছাড়াও আমাদেরকে SMS করেছেন মিথিলা বরিশাল থেকে। শাখাওয়াত আমাদের টাউন হল থেকে SMS করেছেন। এছাড়াও আমাদেরকে SMS করেছেন আরো অনেকে। আপনি যদি SMS করতে চান তাহলে মোবাইলের মেসেজ অপশনে গিয়ে টাইপ করুন ফুর্তি FORTI ফুর্তি, স্পেস দিয়ে লিখুন আপনার নাম, স্পেস দিয়ে আপনার মেসেজ পাঠিয়ে দিন 9840 নাম্বারে। ফেসবুকে আমাদের এখানে যদি আপনার কোনো অনুভূতি আপনি শেয়ার করতে চান তাহলে আপনি চলে যান আমাদের ফেসবুক পেজে, যেখানে যেতে হলে আপনাকে টাইপ করতে হবে www.facebook.com/radiofurti। সেখানে আমাদের একটা পোস্ট রয়েছে অলরেডি, সেখানে অনেকেই কমেন্ট করতে শুরু করেছেন এবং অনেকেই লাইক দিতে শুরু করেছেন। আপনিও চাইলে সেখানে যেতে পারেন। আমি দেখতে পাচ্ছি যে সেখানে লিখেছেন
যে এমডি জুলফিকার করিম, এবং আমাদেরকে এখানে লিখেছেন, কমেন্ট করেছেন সুমন, তিনি নিয়মিত ভূত এফএম শোনেন, জানিয়েছেন আমাদেরকে। এছাড়াও ফাহিম তাকি আমাদেরকে বলেছেন যে প্লিজ আমার কমেন্টটা পড়েন, ভূত এফএম রক্স। আমি পড়ে ফেললাম। আমাদেরকে জসিম জয়া লিখেছেন এখানে যে আজ ব্রাজিলের বাড়ি যাওয়ার দিন। আমাদেরকে সঞ্জিদ লিখেছেন যে ভালো লাগছে তার কাছে। এছাড়াও আরও অনেকেই এখানে কমেন্ট করছেন। দুরন্ত হৃদয় আমাদের লিখেছেন আই লাভ ভূত এফএম। এছাড়াও আমাদেরকে আনস্টেডি বয় মারুফ লিখেছেন যে পোস্টে আজকে যে ছবিটা ইউজ করা হয়েছে সেই ছবিটা তার কাছে দারুণ লেগেছে, অর্থাৎ ভূত এফএমের আজকে যে পোস্টটা সেটাতে। এবং আমাদেরকে ড্রিম বয় লিখেছেন যে আজকে আমাদের সবার জন্য শুভকামনা তার। এবং সাজিদ সিয়াম আমাদেরকে বলেছেন যে প্রে করতে ব্রাজিলের জন্য। আরবি রনি আমাদের লিখেছেন, এখানে কমেন্ট করেছেন। এছাড়াও আমাদেরকে এখানে কমেন্ট করেছেন নিষ্ক্রিয়, তিনিও আমাদের এখানে এই ছবিটার অনেক প্রশংসা করেছেন। এছাড়াও ফাহিম মাহমুদ লিখেছেন আই লাভ ভূত এফএম। তো আপনারা ফেসবুকে যে কমেন্ট করুন, জানান কেমন লাগছে ঘটনাগুলো। আজকে আমাদের এইখানে ইনফ্যাক্ট একজন খুব স্পেশাল একজন মানুষ এখানে উপস্থিত রয়েছেন, এবং তিনি আপনাদের সাথে ঘটনা শেয়ার করবেন। আমরা তার কাছ থেকে তার পরিচয় জানবো, এবং তার বেশ কিছু পরিচয় আছে। তিনি বেশ কিছুদিন যাবত, অনেক দিন যাবত আসলে তিনি কানাডা প্রবাসী ছিলেন, এবং তিনি এখন একটা কাজ করছেন যে কাজটা একটু ভিন্ন ধরনের, এবং তার পরিচয়টা খুব ইন্টারেস্টিং। তারপরে আমরা তার ঘটনায় যাব। আপনার নামটা একটু প্লিজ বলবেন। আব্দুল সত্তার সালাউদ্দিন। জি, আপনি দীর্ঘদিন কানাডা প্রবাসী, এবং তারপরে আপনি হঠাৎ করে কানাডা থেকে 30 বছর, প্রায় 30 বছর পরে আপনি হঠাৎ করে বেরিয়ে পড়লেন একটা গাড়ি নিয়ে। গাড়িটা নিজের পয়সা দিয়ে গিয়েছেন, এবং তারপরে বেরিয়ে পড়েছেন। কেন সেই গাড়ি নিয়ে বেরিয়ে পড়েছিলেন আপনি? এই গাড়িটা আমার উদ্দেশ্য হচ্ছে বাংলাদেশকে বিশ্ব দরবারে নতুন করে হাইলাইট করানোর জন্য। আমি ওয়ার্ল্ড ট্যুরে বের হয়েছি 2009 সালে গাড়ি চালিয়ে। তো গাড়ি চালিয়ে আমি প্রথমে আমার গাড়িটা শিপে তুলে দিই আটলান্টিক পার হওয়ার জন্য, কারণ আটলান্টিকের উপরে তো আজ পর্যন্ত কোনো রাস্তা তৈরি হয়নি, যার ফলে আটলান্টিকে গাড়িটা শিপে তুলে দিয়ে আমি প্লেনে চলে আসি লন্ডনের গ্যাটউইকে। এখান থেকে আমি আমার এক আত্মীয়র বাসায় যাই। যাওয়ার পথে শুনলাম যে আমার কিছু কাগজপত্র এবং লাগেজগুলো আসেনি। পরে থমাস কুক এয়ারলাইন্স তারা এক সপ্তাহ পরে কাগজগুলো আমাকে ফেরত দেয়। তারপর আমি গাড়িটা লিভারপুল থেকে ডেলিভারি নিয়ে চালানো শুরু করি। এই গাড়িটা চালানোর সাথে সাথে আপনার জীবনে অনেক ঘটনা নিশ্চয়ই ঘটেছে, বৈচিত্র্যময় ঘটনা জীবনে ঘটেছে, যেগুলো সারাদিন বলতে থাকলে শেষ হবে না। সেটাই, আমরা আপনার অনেক ঘটনা আজকে শুনবো, এবং আপনি বাংলাদেশকে পৃথিবীর বুকে একটা সুন্দর জায়গায় নিয়ে যাওয়ার চেষ্টা করছেন। এবং আপনি বলছিলেন যে আপনি যে জায়গাগুলোতে যান সেই জায়গাগুলো একটা আবার বৈশিষ্ট্য আছে, সেগুলো তো মানে আমাদের মানে ধর্মীয় ভাবে গুরুত্বপূর্ণ জায়গাগুলোতে আপনি বেশি যান, তাই তো? হ্যাঁ, এটা ঠিক। আপনি ধর্মীয় ভাবে গুরুত্বপূর্ণ, যেমন একটা গুরুত্বপূর্ণ স্থান তুরস্কের এবং ইরাকের বর্ডারে, যেখানে ইব্রাহিম আলাইহিস সালামকে ফেলা হয়েছিল আগুনে, সেই জায়গাটা দেখতে গিয়েছিলাম। সেখান থেকে দেখা শেষ করে ফিরে আসার পথে একটা দুর্ঘটনা ঘটলো। সেটা হচ্ছে পুলিশ বেশি একটা ট্রাক এলো, ট্রাকটা আমাকে থামতে বলে সে নিজেও থামলো। আমি যেহেতু পুলিশ আমাকে থামতে বলেছে, না থামার কোনো কারণ নাই, আমি থামলাম। থামার পরে একজন পুলিশ অফিসার নেমে এলেন, গাড়ি থেকে নেমে এসে আমার পাসপোর্ট, আইডি সহ আদার পেপার চাইলেন। আমি দেখালাম। দেখানোর পরে উনি বলতেছেন তো দিস ইজ নট এনাফ। তাহলে কি বলে এনাফ হবে? তাহলে তোমার গাড়িতে আর কি আছে? আমি বললাম কিছুই নাই, যা আছে তো এই সামনেই আছে। বললো না, তাদের কাছে ইনফরমেশন আছে গাড়িতে আমি ড্রাগ ক্যারি করতেছি। আমি বললাম নেভার, I am 57 years now. I didn't smoke for a single cigar in lifetime. Then how do I carry that? Oh no, we want to charge your গাড়ি। Okay, you can do that. তো তারা গাড়ি সার্চ করার নাম করে যেখানে যত ডলার, পাউন্ড, টিএল, ইউরো যা কিছু ছিল নগদ অর্থ সব হাতিয়ে নিল। নেয়ার পরে ডকুমেন্টগুলো কি ছিল সেগুলো হাতিয়ে নিল। একটা সবচেয়ে ইম্পর্টেন্ট ডকুমেন্ট ছিল গাড়ির জন্য, সেটা হচ্ছে কানেডি প্যাসেজ এন্ডুইন, যেটা মানুষের পাসপোর্ট হচ্ছে পাসপোর্ট, আর এটা হচ্ছে গাড়ির পাসপোর্ট। আচ্ছা, এই গাড়ির পাসপোর্টটা তারা কেড়ে নিয়ে গেল, প্লাস আদার ডকুমেন্টস। ওকে, আমি এটাও শুনেছি যে আপনি ঘুরতে ঘুরতে ইন্ডিয়ার একটা অদ্ভুত জায়গায় গিয়েছিলেন, এবং সেখানে অদ্ভুত সব এক্সপেরিয়েন্স আপনি বিভিন্ন মাজারে ঘুরে বেড়ান, এবং সেখানে একটা অদ্ভুত ঘটনা আপনার জীবনে ঘটেছিল, সেটা আমাদের সাথে একটু শেয়ার করেন প্লিজ। হ্যাঁ, এটা হচ্ছে টং সিটিতে
এটা রাজস্থানের একটা সিটি, যেখানে এখনো রবিবারের পরিবর্তে শুক্রবারে সাপ্তাহিক ছুটির দিন হিসেবে পালন করে মুসলমানেরা। তো এখানে একটা না একাধিক মাজার আছে। তো তার ভিতরে একটা মাজারের নাম এই মুহূর্তে আমি বলতে পারছি না, তো আমার নাম দরকার নাই, আমরা শুধু জাস্ট ঘটনাটা শুনতে। এই মাজারটার পাশে একটা পানি উঠানোর জন্য একটা ব্যবস্থা আছে। সেই পানির রংটা প্রতি বছর এটা 3 বার চেঞ্জ হয়। আচ্ছা, আমি যে সময় গিয়েছিলাম ওই সময় পানির রংটা ছিল পিঙ্ক। আচ্ছা, তো আমি একটু শারীরিকভাবে অসুস্থ ছিলাম, ডিসেন্ট্রিটি ধরলো এই আবহাওয়ার কারণে। তো অনেকে আমাকে পরামর্শ দিলেন যে তুমি কাল ওখানে যাবে, যে ওই মাজারের যে কূপটা আছে ওখান থেকে পানি যদি খাও তাহলে তুমি সুস্থ হয়ে যাবে। তো সত্যি পরের দিন সকালবেলা আমি গেলাম তাদের সাথে। ওই জায়গা থেকে পানি তুলে খাওয়ার পরে ঘন্টা 2-এর ভিতরে অনেস্টলি আমি সুস্থ হয়ে পড়লাম, আমার ডিসেন্ট্রি সেরে গেল। তো ওই পানিটা তখন ছিল পিঙ্ক কালারের এবং পানির স্বাদ ছিল ওই সেরোতা মিশানো বা ওই যে এই গাছ-গাছড়া মিশানো ঔষধি গাছ মিশানোর যে পানির টেস্ট অনেকটা ওরকম ছিল, মানে কষ টাইপের। হ্যাঁ, তবে পানির কালার এবং স্বাদ যাই হোক না কেন, আমি যে সুস্থ হয়ে গেলাম ওটাই ছিল আমার কাছে ওই সময়ের জন্য সবচেয়ে ইম্পর্টেন্ট। আচ্ছা, তো এখানে আপনি কি কি দেখেছেন আপনার মনে পড়ে? মানে বেশ এখানে এই মাজারটার পাশেই একটা বিশাল বড় বট গাছের মতো একটা গাছ, ডালপালা একটিও নাই, শুধু কাণ্ডটা রাখা আছে, তার থেকে ছোট ছোট কিছু শাখা প্রশাখা বের হয়েছে। এটা হচ্ছে জয়তুনের গাছ। এই জয়তুন সোফার আমি বিশ্বাস করি যে এই জয়তুনের গাছের শিকড়গুলো ওই কূপের সাথে বা সামহায়ার এলস রিলেটেড, যার ফলে পানির এই স্বাদটা এরকম। তবে কালার কেন চেঞ্জ হয় এই ব্যাপারে আমার কোনো ধারণা নেই, অনেককে জিজ্ঞাসা করেছি তারাও বলতে পারে না। তো এরপরে বেশ কিছু দূর হাঁটার পরে 3-4 কিলোমিটার যাওয়ার পরে আমরা ওইটা 3-4 কিলোমিটার এলাম একটা ইয়েতে, ওই যে ঘোড়ার গাড়ি টাইপের, তবে ঘোড়ার গাড়ি নয়, এটা গাধার গাড়ি, গাধায় টানা একটা গাড়িতে করে এলাম মাহমুদ শাহ নগজি বাবার মাজারে। আর এই মাজার ঘুরে বেড়ানো এটা আমার জীবনে কোনো এক সময় একটা মোটামুটি একটা কি বলবো এটাকে একটা হবিতে পৌঁছে গেছে। আপনার এখন বয়স কত? আমার এখন বয়স 60। আচ্ছা, জি, 60 লিটল বিট মোর অর লেস। তো এই মাহমুদ শাহ নগজি বাবার মাজারে ঢোকার আগে ওখানে বলে নেওয়া হলো যে এই ডান পাশে যে একটা মাজার আছে এই মাজারটা তোমরা জিয়ারত করো, তারপরে যাও মাহমুদ শাহ নগজির মাজারে। বলে এটা কিসের মাজার, কেন মাজার, এত ছোট কেন? বললো এটা একটা ঐতিহাসিক মাজার, এটা নগজি বাবার থেকেই আদেশ প্রাপ্ত যে তাকে যে ওই মাজারে যে জিয়ারত করতে যাবে তার আগে এই মাজারটা জিয়ারত করে তারপরে ওনার ওখানে ঢুকতে হবে, তা না হলে ওখানে ঢোকা মানা, নিষেধ। তো ঠিক আছে। পরবর্তীতে জানলাম যে এটা একটা জিনের মাজার, যে ওই জিনের বাদশার ছেলে সে সাপের রূপ ধরে ওই নগজি বাবার দরবারে গিয়েছিলেন, গেলে ওনার শিষ্যরা এটাকে মেরে ফেলে সাপ হিসেবে। আচ্ছা, এটা তো সত্যি ঘটনা এবং প্রচলিত, সুতরাং এই ঘটনা খুবই ইন্টারেস্টিং, যেটা আমি শুনতে বলছি। এবং আপনি বলছিলেন আমাকে শুরুতে যে মাজারটার লম্বায় কতখানি? 9 হাত, দ্যাট ইজ 9 গজ, মানে অনেক লম্বা, রাইট। তারপরে কি হলো? তো ওনার যেহেতু নগজি বাবার আদেশ, আগে ওটাকে জিয়ারত করার পরে ওনার মাজারে যেতে হবে। তো এটা জিয়ারত করার পরে অন্যদের কাছে জিজ্ঞাসা করলাম যে বিষয়টি কি। তো ওনারা বললেন যে জিনের বাদশার ছেলে উনি গিয়েছিলেন ওই নগজির সাথে যেসব শিষ্য সহচর ছিলেন তারা যেখানে ওনার বয়ান শুনতেছিলেন তাদের কাছেই উনি চলে গেছেন, গেলে একটা সাপ ভেবে ওনার শিষ্যরা ওই পাথর ছুঁড়ে সাপটাকে মেরে ফেললে জিনের বাদশা সহ তাবৎ জিনরা এসে ওটাকে ডিস্ট্রয় করে দেওয়ার জন্য সমস্ত প্রস্তুতি গ্রহণ করে। তো এর আগে নগজি বাবাকে জিজ্ঞাসা করা হলো তার ছেলেকে কেন মারা হলো। তো উনি বললেন কই তোমার ছেলেকে তো মারা হয়নি, একটা সাপ মারা হয়েছে। বললেন না, ওই সাপটা আমার ছেলে। তো যেহেতু সাপ মারা হয়েছে উনি বললেন যে না, আমরা তোমার ছেলেকে মারি নাই, আমরা একটা সাপকে মেরেছি। বলে ওই সাপ আমার ছেলে। তো সাপ মারা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সাপ মারা জায়েজ আছে, যদি মনে করো যে এই সাপটা তোমাদের জন্য ক্ষতিকর হবে তাহলে এই সাপটা মারা বৈধ, তাই সাপটাকে মারা হয়েছে। তো বললো না,
আমার ছেলেকে তোমরা মেরেছো, আমি তোমাদের এবং তোমাদের এই শহরকে ধ্বংস করে ফেলবো এক্ষুনি। তো ওর ভিতরে একটা বৃদ্ধ জিন, সে বলতেছে যে না, আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিজের মুখে শুনেছি যখন উনি এই কথাটা বলেন যে সাপ মারা বৈধ, যদি তোমরা মনে করো সাপটা তোমাদের জন্য বিপজ্জনক, তো সেক্ষেত্রে সাপ মারা জায়েজ। তোমার ছেলে সাপ হয়ে এসেছিল, সেই জন্যই তারা মেরেছে, তাই তাদেরকে বিচার করা বা তাদের শহর ধ্বংস করে দেওয়ার তোমার কোনো রাইট নাই বলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমি নিজে কানে শুনেছি। কাজেই কোনো অবস্থাতে তুমি এটা করতে পারো না। এটা শোনার পরে জিনদের মধ্যে থেকে যখন একজন সাক্ষী পাওয়া গেল যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে বলেছেন যে সাপ যদি তোমাদের জন্য ক্ষতিকর হয় তাহলে তাকে তোমরা মারতে পারো, এটা মারা যায় যাচ্ছে, তো এটাকে সাপ মেরেছে, তোমার সন্তান হিসেবে তারা এটাকে মারে নাই। এই কথা শোনার পরে বাদশাহ খানিকটা সফট হলেন, নরম হলেন, এবং ওই শহরটা যে ধ্বংস করতে এসেছিলেন যাদেরকে নিয়ে, তাদের সবাইকে ফিরিয়ে নিয়ে চলে গেলেন। তো এই মাজারটাকে ঘিরে এই কিংবদন্তির গল্পটা দীর্ঘদিন যাবৎ প্রচলিত আছে। এই ঘটনাটা অনেকদিন ধরে প্রচলিত এবং মানুষের মুখে মুখে এবং মুখে মুখে ওই এলাকার লোকদের মুখে মুখে একটা জনশ্রুতি আছে যে এটা ঘটেছিল, এবং এটা অনেস্টলি তারা বিশ্বাস করে। আপনি ওখানে গিয়ে দেখেছিলেন? হ্যাঁ, এটা তারা এখনো বিশ্বাস করে যে ঘটনাটা সত্যি ছিল, এবং আমিও তাদের মুখ থেকে শোনার পরে আমিও তাই বিশ্বাস করলাম যে হ্যাঁ, ঘটনাটা সত্যি। আচ্ছা, ওইখানে যে আপনার সাথে কিছু ঘটেছে, আপনি কোনোদিন ভয় টয় পেয়েছিলেন? না, ওইখানে আমি সত্যিকার অর্থে কোনো ভয় পাই নাই। মানে ওই পুরো এলাকাটা যে কয়দিন ছিলেন, আপনার সাথে কোনো অদ্ভুত কোনো ঘটনা কি ঘটেছে ওই সময়? না, আমার সাথে এবং আমার টিমের সাথে কোনো রকম কোনো সুপারন্যাচারাল কোনো ঘটনা ঘটেনি। আপনার এই যে এত দিন ধরে আপনি যে ঘুরছেন, বিভিন্ন জায়গায় যাচ্ছেন, কোনোদিন এরকম ভয়ের কোনো কিছু আপনার সাথে ঘটেছে? অ্যাকচুয়ালি আমার সাথে কোনো মানে সামনাসামনি কোনো ভয়ের কিছু ঘটে নাই, কিন্তু আপনি অনেক জায়গায় গিয়েছিলেন, অনেক জায়গায় গিয়েছি এবং অনেক কিছু শুনেছি মানুষের মুখে, যেগুলা বলতেই থাকলেও শেষ হবে না। আমরা সেগুলো শুনবো আরো। এর মাঝখানে আমরা একটু SMS পড়ে আসি। আমি দেখতে পাচ্ছি যে তাসিম আমাদের SMS করেছেন এবং SMS করে বলেছেন যে আচ্ছা ড্রিম, আচ্ছা তিনি বলছেন যে ড্রিম ট্রু হলে ভালো না খারাপ, এটা ডিপেন্ড করে যে আপনি কোন ধরনের স্বপ্ন দেখছেন তার উপরে, তাই না? মানে যদি খুব ভালো একটা স্বপ্ন দেখেন, সেটা যদি ভাববারে সত্যি হয়ে যায় তাহলে আপনার জন্য ভালো, আবার যদি কোনো খারাপ বা দুঃস্বপ্ন দেখেন সেটা যদি সত্যি হয়ে যায় তাহলে আপনার জন্য খারাপ। ভেরি সিম্পল। আমাদেরকে বাহার ঢাকা থেকে SMS করেছেন এবং তিনি বলেছেন যে আজকে আলভিনা আজকে ভূত এফএম শুনছে এবং তাকে ওয়েলকাম করতে বলেছেন। ওয়েলকাম টু ভূত এফএম আলভিনা, এবং আশা করছি এখন থেকে রেগুলার পেয়ে যাবো আপনাকে। শাওন আমাদের নর্থ বাড্ডা থেকে SMS করেছেন এবং আমাদেরকে SMS করেছেন দেখতে পাচ্ছি বাঁধন রাজশাহী থেকে, এবং তিনি বলেছেন যে আজকে আচ্ছা সবার মুখে আজকে কিন্তু এখানেও দেখছি অনেকে SMS করছেন এবং ব্রাজিল আজকে শেষ দিন এরকম কিছু বলছেন, বুঝতে পারছি যে অনেকেই অন্য দলের সাপোর্টার রয়েছেন। সেলিম শেরপুর থেকে আমাদের SMS করেছেন আমাদেরকে সুমন জ্যাকসন কেরানীগঞ্জ থেকে, এছাড়া আমাদেরকে SMS করেছেন দেখতে পাচ্ছি প্রিন্স কচুক্ষেত থেকে, আমাদেরকে SMS করেছেন শুভ ফার্মগেট থেকে, পিয়া আমাদের SMS করেছেন আমাদেরকে দেখতে পাচ্ছি আচ্ছা তিনি বলছেন যে আচ্ছা জুবাইর আমাদেরকে লাল খান চট্টগ্রাম থেকে SMS করেছেন এবং তিনি বলছেন যে আমার সাথে বেশ কিছু ঘটনা ঘটেছে যেগুলো তিনি শেয়ার করতে চান, ফোন নাম্বার দিয়ে দিচ্ছেন। আমাদেরকে কষ্ট করে আপনি একটু ইমেল করে দেন তাহলে অনেক ভালো হয়। আমাদেরকে শিশির SMS করেছেন এবং তিনি বলছেন তিনি পুরোটা সময় আমাদের সঙ্গে থাকবেন এবং অনেক ভয়ের গল্প শুনতে চাচ্ছেন তিনি। আমাদেরকে যারা ফালাক SMS করেছেন আমাদেরকে রিতা খুলনা থেকে, এছাড়াও আমাদেরকে তাসফিয়া SMS করেছেন রনি সহ আরো অনেকে। আপনি যদি SMS করতে চান তাহলে মোবাইলের মেসেজ অপশনে গিয়ে টাইপ করুন ফুর্তি FORTI ফুর্তি, স্পেস দিয়ে লিখুন আপনার নাম, স্পেস দিয়ে আপনার মেসেজ পাঠিয়ে দিন 9840 নাম্বারে। আর ফেসবুকের কমেন্টগুলো আমরা পড়বো, তবে তার আগে ছোট একটা ব্রেক নিয়ে আসবো, আমাদের সাথেই থাকুন, কোথাও যাবেন না। এবং আমাদেরকে যদি SMS করতে চান তাহলে মোবাইলের মেসেজ অপশনে গিয়ে টাইপ করুন ফুর্তি FORTI ফুর্তি, স্পেস দিয়ে লিখুন আপনার নাম, স্পেস দিয়ে আপনার মেসেজ পাঠিয়ে দিন 9840 নাম্বারে। আর আমাদের ফেসবুকের যে অ্যাড্রেসটা সেটা আরেকবার বলে দিচ্ছি, www.facebook.com/radiofurti। ছোট একটা বিরতির পরে আবারও ফিরে আসছি। Stay tuned, Radio Furti and don't stop the Furti।
শুনছেন সবসময় রেডিও ফুর্তি, ঘড়িতে সময় রাত 12:28। আমি রাসেল আছির সাথে এবং আপনাদের আরও একবার স্বাগত জানাচ্ছি ভূত এফএমে। আপনারা অনেকেই দেখতে পাচ্ছি SMS করছেন এবং অনেকেই ফেসবুকেও কমেন্ট করছেন। আমি দেখতে পাচ্ছি দিনার হোসেন লিখেছেন এবং তিনি বলছেন যে ফার্স্ট স্টোরিটা তার কাছে অনেক ভালো লেগেছে, ফেসবুকে কমেন্ট করেছেন। এছাড়াও আমাদেরকে জয়া কমেন্ট করেছেন। এছাড়া আমাদের দেখতে পাচ্ছি যে আরও অনেকেই কিন্তু ফেসবুকে কমেন্ট করছেন, অনেকেই রয়েছেন এই মুহূর্তে। আপনি যদি আসতে চান এবং কমেন্ট করতে চান তাহলে চলে যান www.facebook.com/radiofurti এই অ্যাড্রেসে। অনেকেই লিখছেন, আমাদেরকে রনি নাথ লিখেছেন, এখানে কমেন্ট করেছেন, আমাদেরকে কমেন্ট করেছেন। এখানে দেখতে পাচ্ছি আমি অনেক আচ্ছা আমাদেরকে কমেন্ট করেছেন যারা বাংলায় লিখছেন নামগুলো, তাদের অনেকের নামগুলো একটু মানে ভেঙে যাচ্ছে অনেক শব্দ। আমাদেরকে পুণ্যময় নাথ লিখেছেন যে পিকটা দেখাচ্ছে, মানে যে পিকচারটা দেওয়া আছে আজকের পোস্টে সেটা অনেক ভালো লেগেছে। এছাড়া আমাদেরকে মুস্তাক আহমেদ লিখেছেন যে ভালো হচ্ছে আমাদেরকে। এছাড়াও দেখতে পাচ্ছি আরাফাত লিখেছেন যে তিনি বলছেন যে তার ফ্রেন্ডকে ওয়েলকাম করতে এখানে লিখছেন। এছাড়াও আমি দেখতে পাচ্ছি যে সালেহ আবদুল্লাহ লিখেছেন যে ভূত এফএম খুব ভালো লাগছে আজকে। অনেকেই আমি দেখতে পাচ্ছি SMS-ও বলছেন যে আজকের ভূত এফএমটা তার কাছে একটু অন্যরকম লাগছে, ঘটনাগুলো একটু অন্যরকম এবং তাদের কাছে এই ব্যাপারটা ভালো লাগছে, এই যে এই টাইপের ঘটনাগুলো এবং এই টাইপের ঘটনাগুলো তারা চান আরও বেশি। অনেকে এরকমভাবে লিখছেন, আমি একটু একটা SMS পড়লাম এরকম। এবং তিনি আমাদেরকে সুমাইয়া দেখতে পাচ্ছি SMS করেছেন এবং তিনি বলছেন যে ভূত এফএম মেক্স মাই নাইট মোর স্পেশাল। এছাড়াও আমাদেরকে মানিক এখানে SMS করেছেন নাজমুল। এছাড়াও আমাদেরকে ফাইজা SMS করেছেন সিলেট থেকে এবং তিনি বলছেন স্বপ্নে যে ঘটনাটা ফার্স্টে আমরা পড়লাম সেটা খুব অসম ছিল। আমাদেরকে সাইফ লিখেছেন যে এছাড়াও আমাদেরকে দেখতে পাচ্ছি হৃদয় এখানে SMS করেছেন আমাদেরকে মেহেদি রাজশাহী থেকে এবং আমাদেরকে তিনি বলছেন তার কাছে অবশ্যই এই ঘটনাগুলো ভালো লাগছে না। আমাদেরকে এছাড়াও দেখতে পাচ্ছি আকাশ লিখেছেন রাজশাহী থেকে। এছাড়াও আমাদেরকে আপন সাহা লিখেছেন। এছাড়াও আমাদেরকে আরও অনেকেই SMS করছেন, দেখতে পাচ্ছি SMS করছেন খুলনা থেকে আনোয়ার এবং তার ওয়াইফ আফরিন। এছাড়াও শাহরিয়ার কবির আমাদেরকে SMS করছেন, নুরুজ্জামান আমাদের SMS করছেন, নাবিল আমাদের SMS করছেন আমাদেরকে আকাশ। এছাড়াও আমাদেরকে মুশফিক SMS করছেন চট্টগ্রাম থেকে, কাউসার নারায়ণগঞ্জ থেকে আমাদের SMS করছেন, আমাদেরকে SMS করেছেন জেসিয়া এবং এছাড়াও দেখতে পাচ্ছি ফাল্গুনি আমাদের SMS করেছেন এবং তিনি বলছেন যে আজকে স্পেশাল স্টোরি এক্সপেক্ট করছি। আমাদেরকে এখন যেগুলো প্রচার হচ্ছে সেগুলো কেমন লাগছে প্লিজ আমাদের একটু জানাবেন, তাহলে আমরা বুঝতে পারবো যে আমরা এই টাইপের কোন টাইপের ঘটনা আরও বেশি আপনাদের সামনে নিয়ে আসতে হবে। আমাদেরকে এছাড়াও SMS করেছেন হাসান বিনোদপুর রাজশাহী থেকে, দীপিকা আমাদের SMS করেছেন নারিন্দা থেকে। এছাড়াও তার তিনজন একসাথে ভূত এফএম শুনছেন। শাহাদাত আমাদের SMS করেছেন, অনেক মাস পরে তারা ভূত এফএম শুনছেন। আমাদেরকে শুভ্রত, পল্লব, জ্যোতি, গোপাল, প্রান্ত তারা সবাই SMS করেছেন। আপন ময়মনসিং থেকে SMS করেছেন। মিঠু আমাদের নারায়ণগঞ্জ থেকে SMS করেছেন। বিনা এবং শাহানা ঢাকা থেকে SMS করেছেন। অপূর্ব আমাদের SMS করেছেন ঢাকা থেকে। এছাড়াও শাওন নর্থ বাড্ডা থেকে আমাদের SMS করেছেন তিনি বলছেন ভাই আজকের ভূত এফএম ভালো হচ্ছে এবং ফার্স্ট স্টোরিটা ভালো লাগছে। আমি এখন একটা স্টোরি পড়তে চাই, আমি জানি না যে এই স্টোরিটা আপনাদের আগে পড়েছিলাম কিনা, বাট এখন যে স্টোরিটা পড়ছি আশা করছি যেটা ভালো লাগবে। আমি বেশ কয়েকদিন পড়তে নিয়েও সম্ভবত পড়িনি, যদি পড়ে থাকি তার মানে যেহেতু কয়েকবার পড়তে নিয়েও পড়িনি, আমি এখন আমার পক্ষে বলা খুব কষ্টকর যে আসলে ঘটনাটা আমি পড়েছি কিনা, বাট ঘটনাটা ভালো এবং আশা করছি যে যদি দ্বিতীয়বারও কেউ শুনে ফেলেন তাহলেও আশা করছি খারাপ লাগবে না। তবে আমার ধারণা আমি পড়িনি, আমি পড়ছি ঘটনাটা যেভাবে লিখেছেন সেভাবে। আসসালামু আলাইকুম। আমি আশা করি রাসেল ভাই, মাসুম ভাই এবং ভূত এফএমের সবাই ভালো আছেন এবং শ্রোতারা ভালো আছেন। কিছুদিন যাবৎ আমিও অন্য শ্রোতার মতোই ভূত এফএমে আসক্ত, যদিও লাইভ শোনা হয় না, রেকর্ড করা প্রোগ্রাম শুনি। যাই হোক, আমি দীপু টরেন্টো কানাডা থেকে আমার কিছু ঘটনা শেয়ার করছি। ঘটনাটা 2007-এর। আমি তখন উইন্ডসর শহরে থাকি, ইউনিভার্সিটি অফ উইন্ডসরের ছাত্র। আমার 2 সেমিস্টার বাকি ছিল এবং তাই আমি সেই বছর আমার সেমিস্টারটাও করছিলাম। বলে রাখা ভালো যে সামার সেমিস্টারে বেশিরভাগ স্টুডেন্টই ড্রপ করে, বেশিরভাগ টরেন্টো বা মন্ট্রিলে কাজ করতে চলে যায়, কেউ অন্য কোথাও বেড়াতে চায়। সামারে কোর্সও অফার করা হয় খুব কম, অন্যান্য ইউনিভার্সিটির মতো। এই ইউনিভার্সিটির আশেপাশে বেশিরভাগ বাড়িগুলোতে স্টুডেন্টরাই থাকে, তাই সামারে আশেপাশের ঘরের লোক সমাগম কম থাকে। যাই হোক, সেই বছর সামার সেমিস্টার করছিলাম আমি এবং আমার অন্য 3 ক্লোজ ফ্রেন্ড জিন্না, পারভেজ
হাফেজ এবং ফয়সাল। আমি আর জিন্না থাকতাম এক বাড়িতে, অন্যরা আশেপাশের আরেক বাড়িতে। আমাদের বাড়িটা ছিল স্যান্ডউইচ স্ট্রিটে এবং একটা নদীর পাশে। অন্য পারে আমেরিকার একটা সিটি এবং বাড়ির লিভিং রুম থেকেই আমরা মালবাহী জাহাজ দেখতে পেতাম। 3 তলা বাড়িটার প্রায় 10 থেকে 12টা রুম ছিল। আমি জিন্না মেন ফ্লোরে 2 রুমে থাকতাম, বাকি রুমগুলো ছিল ফাঁকা। কিন্তু অন্যান্য সময় এই বাড়ি থেকে লোকারণ্য। বাড়ির মালিক আর্চিস থাকতেন কোথাও। আর্চিসের এরকম 3টি বাড়ি ছিল, যার সবকটাই ভার্সিটির স্টুডেন্টদের জন্য। এবার ঘটনা শুরু করি। ওই বাসায় ওঠার আগে আমার এক ফ্রেন্ড এরিক আমাকে বলে যে এই বাড়ির একটি রুমে গত সামারে এসে থাকতো এবং এখানে একটা খারাপ অভিজ্ঞতা তার হয়েছে। জানতে চাইলে টপিকটা এড়িয়ে গেল, আমিও আর ঘাটালাম না। ওই বাড়িতে ওঠার সপ্তাহ 2 পরে এক উইকেন্ডে আমরা 4 বন্ধু একসাথে রাতের খাবার খাওয়ার প্ল্যান করলাম। রান্নার প্রায় সব দায়িত্ব জিন্নার, আমরা বাকি টুকটাক সাহায্য করছিলাম এবং লিভিং রুমে টিভি দেখছিলাম। লিভিং রুমের পরের রুমটাই ছিল রান্নাঘর। আমি সোফায় বসেছিলাম, সেই সোফা থেকে ঘাড় ঘুরালে কিচেনের দরজা দিয়ে কিচেনের একটা অংশ দেখতে পাওয়া যায়। অন্যরা যেখানে ছিল সেখান থেকে কিচেনের দরজা দেখা যায় ঠিকই, কিন্তু কিচেনের ভেতর কি হচ্ছে দেখা যায় না। যাই হোক, রান্না প্রায় শেষ। জিন্না সালাদ বানাচ্ছে, গল্পগুজব আর টিভি দেখছি আমরা বাকি 3 জন। হঠাৎ কিচেন থেকে চামচ বা ছুরি বা স্টিলের কিছু ফ্লোরে পড়ার শব্দ পেলাম। আমি ঘাড় ঘুরিয়ে কিচেনের দিকে তাকিয়ে জিন্নাকে জিজ্ঞেস করলাম সব ঠিক আছে কিনা। কোনো উত্তর নেই। কয়েক সেকেন্ড পরেই দেখলাম এক অবাস্তব দৃশ্য। দেখলাম জিন্না মাটি থেকে প্রায় 1 ফুট ওপরে ভাসতে ভাসতে দেয়ালের সামনে এসে থেমে গেল। মানে ব্যাপারটা এমন যেন কেউ জিন্নার গলা চেপে ধরে